দীর্ঘদিন ধরে যে আলোচনা, বিভিন্ন দলের মতামত এবং সবশেষে এসে এইভাবে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্যে পৌঁছার যে চেষ্টা, সেটা সম্ভবত আজকে শেষ দিন। এরপরে হয়তো 15ই আগস্টের মধ্যে আবারও কিভাবে বাস্তবায়ন হবে সে নিয়ে আলোচনা হতে পারে। সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিভাবে সেটা কবে হবে এই কথা কমিশনের পক্ষ থেকে বলা হয়নি। তবে তারা ইঙ্গিত দিয়েছেন যে এইটা তারা জানাবেন। কাজেই সেই দিক থেকে আমরা আশা করছি যে বাস্তবায়ন বিষয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে আমরা শুরু থেকে যে কথাটি বলেছি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এবং সেটা অবশ্যই গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, এবং সেটা করতে গেলে বিদ্যমান সংবিধানের এবং রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক পুনর্গঠন করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের দলের দিক থেকে দীর্ঘদিন, প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই দেশে গত 23-24 বছর ধরে গণসংহতি আন্দোলন লড়াই করে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আমরা সামনে এনেছিলাম। তার মধ্যে মূলত যে জায়গাটাতে আমরা জোর দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, যার ফলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না, রাষ্ট্র ব্যবস্থাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপরে ত্রাসের রাজত্ব কায়েম করা সম্ভব হয় এবং এই রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে পরিচালনা করা হয়। অথচ রাষ্ট্র গড়েই উঠে একটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার কাজ নিয়ে, এবং যে রাষ্ট্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেটাই একটা ফাংশনাল কিংবা কার্যকর রাষ্ট্র হিসেবে কাজ করতে পারে। সেখানে রাষ্ট্রকে বরং জনগণ থেকে কেবল বিচ্ছিন্নই নয়, জনগণের বিরুদ্ধে পরিচালনা করে তাকে হত্যা করা, তাকে গুম করা, তাকে খুন করা, তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া, এইটাই আমরা নানা সময়ে বিগত 54 বছরে দেখেছি। সেই দিক থেকে 71 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে রাষ্ট্রের কল্পনা তৈরি হয়েছিল সেই রাষ্ট্র আমরা অর্জন করতে পারিনি। তার জন্য লড়াই হয়েছে, দীর্ঘ লড়াই হয়েছে, মাঝখানে 90-এর অভ্যুত্থান হয়েছে এবং সর্বশেষ 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও মানুষ নতুন করে স্বপ্ন দেখেছে। এই কথাগুলো বললাম এই কারণে যে এই ধারাবাহিকতাই কিন্তু ওই জায়গায় এসছে যে রাষ্ট্রটাকে, জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার যদি জায়গা আমরা নিতে চাই, তাহলে একে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে এমনভাবে যাতে করে জবাবদিহিটা নিশ্চিত হয়। ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহি হয় না, এবং সেই দিক থেকে এই যে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ক্ষমতাকে বদলে যাওয়ার জায়গা থেকেই রাজনৈতিক কর্মসূচি হিসেবে সামনে এনে আমরা লড়াই করছিলাম। তার অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এখানে আলোচিত হয়েছে, এবং আজকেও দুটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছে যে প্রসঙ্গগুলো বলতে পারেন আমাদের দলের দিক থেকে আমরা বহুদিন ধরে সংগ্রাম করছি। তার মধ্যে হচ্ছে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কে হবে, তার ফাংশনিং কীভাবে কাজ করবে, সেটা আসলে আমরা আইনের দিক থেকে নানাভাবে আরও ভবিষ্যতে বিস্তারিত করতে হবে। কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতায় নিয়োগের অথরিটি যখন সরকারের হাত থাকে, একেবারে অনুগত লোকজন আসে এবং এই প্রতিষ্ঠানগুলো আসলে কার্যত সরকারের সব ধরনের অন্যায় অত্যাচারকে জাস্টিফাই করার, জায়েজ করার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। সেই দিক থেকে আমরা বলেছিলাম নির্বাচন কমিশন সহ প্রত্যেকটি সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটা নিয়োগ কমিটি কিংবা নিয়োগ কর্তৃপক্ষ তৈরি করা, বাছাই কমিটি তৈরি করা, তারা সেই নিয়োগটা দিবেন, রাষ্ট্রপতির নামে সেটা নিয়োগ হবে। সেই দিক থেকে নির্বাচন কমিশনের প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য হলেও অন্যান্য প্রতিষ্ঠান যেমন দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন কিংবা অডিটর জেনারেলের পদ, ন্যায়পাল কিংবা মানবাধিকার কমিশন, এই ধরনের কমিশনের মতো পদগুলো জায়গাতে আমাদের ঐকমত্য হয়নি। ডিসেন্ট অনেক দল দিয়েছেন, কারণ তারা সেটা সংবিধানে রাখতে চান না, তারা এটা আইনের মাধ্যমে করতে চান। কিন্তু আমরা নিয়োগ কর্তৃপক্ষের প্রশ্নটি সংবিধানের মধ্যে রাখার প্রস্তাবটাই আমরা তুলেছিলাম, এবং ডিসেন্ট সহই সেটা গৃহীত হয়েছে, একভাবে একটা ঐকমত্য তৈরি হয়েছে। এবং আমরা সেই বিষয়ে আমাদের এই কমিশনের প্রস্তাবের সাথে আমরা ঐকমত্য করেছি যে একটা বাছাই কমিটি, সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে তারা এই সমস্ত সাংবিধানিক পদে নিয়োগ দেবে। এইটা বাংলাদেশের গণতান্ত্রিক ভারসাম্য তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা বলে আমরা মনে করি। আজকে এইটা যদি কার্যকর হয়, ভবিষ্যতে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আমরা আশাবাদী হয়ে উঠতে পারি। আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সংসদে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি। এই বিষয়ে আমরা কমিশনে আমাদের শুরুতেই প্রস্তাব দিয়েছিলাম যে একটা প্রতিনিধিত্বের যদি একই রকম হয় যে নিচে যা তাই উপরের আসন অনুপাতে, তাহলে এটা একটা রেপ্লিকার মতো হয় এবং এটার আসলে কার্যত খুব প্রয়োজনীয়তা থাকে না, কারণ নিচে যাই হবে তাই উপরে সেভাবে পাশ হয়ে যাবে। কেবলমাত্র কিছু আলোচনা হতে পারে। ফলে এই আলোচনার জায়গাটাই একমাত্র করলে
এই বিষয়টি আরও মানে যথাযথভাবে জনগণের প্রত্যাশা এবং কার্যকর ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সহায়ক হবে না। সে কারণে আমরা আমাদের কমিশনের কাছে প্রস্তাবে বলেছিলাম যে অন্ততপক্ষে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভিত্তিতে অর্থাৎ প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি প্রতিনিধিত্ব হয় তাহলে একটা ন্যূনতম চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। এক, দুই হচ্ছে যে উচ্চকক্ষে অন্ততপক্ষে সংবিধান সংশোধনের প্রশ্নটিকে নিয়ে আসা দরকার এবং সেখানে কমিশন প্রস্তাব করেছেন যে সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধন সেখানে পাশ হতে হবে। এইটুকু থাকলে যে জায়গাটা অন্তত তৈরি হয় যে সংবিধান নিয়ে আমাদের এখানে যে বিপুল একটা মানে গণবিরোধী তৎপরতা আমরা দেখেছি, সেই গণবিরোধী তৎপরতা অনেকাংশেই বন্ধ করার একটা ক্ষেত্র প্রস্তুত হতে পারে। তা আমরা মনে করি যে উচ্চকক্ষে গঠন প্রয়োজন এবং ক্ষমতার ভারসাম্য সৃষ্টির জন্য সেখানে সংখ্যানুপাতে কিংবা মোট প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব দরকার এবং সংবিধান অন্ততপক্ষে সংবিধান সংশোধনের প্রশ্নটি সেখানে হাজির রাখা দরকার। যদি অনেকে ভিন্ন মত পোষণ করেন, কিন্তু সংবিধানের প্রশ্নটিকে নানান দিক থেকে যতটা বেশি চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা যায় সেইটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আমরা যে জায়গাটা মনে করি যে উচ্চকক্ষ যেহেতু প্রাপ্ত ভোটের অনুপাতে হচ্ছে, যে কথাটা আলোচনা হওয়া দরকার যে এই যে উচ্চকক্ষের সদস্য, যদিও এটা কমিশন রিপোর্টে আনে নাই, কিন্তু এই জিনিসটি খুব জরুরি বিষয় হিসাবে আলোচনার দাবি রাখে যে উচ্চকক্ষের সদস্যরাও 300 আসনের যখন পার্লামেন্ট নির্বাচন অথবা যে নির্ধারিত আসনের নিম্নকক্ষের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের সময় উচ্চকক্ষে যারা ভবিষ্যতে প্রতিনিধিত্ব হবেন তাদের নামের তালিকা অর্থাৎ 100 জনের নামের তালিকার প্রস্তাব ওই নিম্নকক্ষের নির্বাচনের সময় হাজির করা দরকার, যাতে করে জনগণ জানেন যে উচ্চকক্ষের সদস্য ভবিষ্যতে কারা হবেন। ফলে জনগণ যখন 300 আসনকে সদস্যদের জন্য ভোট দিচ্ছে, তারা একই সাথে উচ্চকক্ষের সদস্যদের নামও জানেন এবং তাদের ভিত্তিতেও তাদের ভোটের যে বিবেচনা সেটা কাজ করবে এবং সদস্যরা আসলে কার্যত নির্বাচিত হচ্ছেন। এই জায়গাটি হয়তো ঐকমত্যের জায়গাটাতে যাচ্ছে না, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের একটা সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ উচ্চকক্ষ যদি আমরা তৈরি করতে চাই এবং কার্যকর আলোচনা চাই এবং আমাদের সব ধরনের সমাজের অংশের প্রতিনিধিত্ব চাই রাষ্ট্রীয় পরিচালনায়, নীতিতে, আইন প্রণয়নে, তাহলে এই ধরনের উচ্চকক্ষ যেখানে নির্বাচনের কালে 100 জনের প্রতিনিধিত্ব ঠিক করা এবং তার ভিত্তিতে জনগণের ভোটের নিশ্চয়তা করা, উচ্চকক্ষের সংবিধান সংশোধন ম্যান্ডেটরি করা সিম্পল মেজরিটিতে এবং ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অন্ততপক্ষে এতটুকু আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ জায়গা দিবে। আমি দুঃখিত, সময় আমরা বেশি নিলাম, অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে। আমরা এই